No,
আমাদের এটা ঘটেছিল হচ্ছে কুষ্টিয়াতে। কুষ্টিয়ার ঘটনা দিয়ে শুরু করবো, রাজবাড়িটা পরে বলছি। যে ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম আবু বকর। উনি এর আগেও বেশ কয়েকটা ঘটনা পাঠিয়েছিলেন, আর রাজবাড়ির আমাদের যে ভৌতিস টিম আছে, বিশেষ করে সজীব ও কষ্ট করে ঘটনাগুলো কালেক্ট করেছে আর কি। তো আবু বকর ভাইয়ের ওই ঘটনাটা আজকে প্রথম বলছি আর কি। তো এই ঘটনাটি যার সাথে ঘটেছিল সেটা আবু বকর ভাইয়েরই মানে দাদির সঙ্গে। 1965 মানে 1965 সালের দিকে ওনার দাদি, ওনার বয়স তখন ছিল 16 কি 17 বছর। তো তখন ওনার বিয়ে হয় নাই। উনি তখন রাত্রে ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। ওনার বাবা মারা গিয়েছিলেন আগেই, ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। তো ওনার বর্ণনা অনুযায়ী, মানে ওনার দাদির বর্ণনা অনুযায়ী, মানে গভীর রাত্রে উনি হঠাৎ স্বপ্ন দেখছিলেন যে উনি, আমরা অনেক সময় যে রাসেল ভাই বোবা ভূতের কথা বলি, যে আমরা ঠিক বুঝতে পারছি যে আমি শুয়ে আছি কিন্তু আমি হাত পা নাড়াতে পারছি না, এরকম একটা বিষয় ঘটে আর কি। তো উনি, ওনার বর্ণনা অনুযায়ী উনি হঠাৎ করে উনি ফিল করছেন উনি শুয়ে আছেন, কিন্তু ওনার উপরে, বাসার উপরে যে ছাদ বা টিনের যে চালটা আছে দেখছেন যে সেটা নাই, সম্পূর্ণ শূন্য, মানে শূন্য, উপরে আকাশ দেখা যাচ্ছে। এবং সেখান দিয়ে দেখছেন শূন্যের উপর দিয়ে শাড়ি পরা, বড় বড় চুলওয়ালা, খুব কালো কুচকুচে বিভৎস চেহারার একটা মহিলা হেঁটে যাচ্ছে শূন্যের উপর দিয়ে। ওইটা দেখার পরে উনি স্বপ্নেই মানে বলছেন যে কি বিভৎস চেহারা এই মহিলাটার। এই কথাটা বলার পরে ওই মহিলা সেটা শুনে ফেলেছে, এবং সে ওই স্বপ্নে যেটা করে সেটা হলো ওই মহিলাটা, যে বিভৎস চেহারার মহিলাটা, সেটা আস্তে আস্তে নিচে নেমে এসে ওই আবু বকর ভাইয়ের ওই দাদির গলা চেপে ধরে। আচ্ছা। এবং ওনার দাদি ছটফট করতে থাকে। এখন রাসেল ভাই এটা কিন্তু হচ্ছে কিন্তু টোটালটাই স্বপ্নের মধ্যে। জি। তো ছটফট করছে, কিন্তু পাশে ওনার মা তো ঘুমিয়েছিলেন। ওনার মা ঘুম থেকে উঠে দেখে যে তার মেয়ে ছটফট করছে। জি। তখন উনি যেটা দেখেন সেটা হলো যে ওনার মেয়ে, মানে আবু বকর ভাইয়ের দাদি, যে উনি নিজেই নিজের দুই হাত দিয়ে নিজের গলাটা চেপে ধরেছে এবং নিজেই নিজের গলাটা চাপ দিয়ে মানে আত্মহত্যার চেষ্টা করছে। তখন উনি তাড়াতাড়ি চিৎকার চেঁচামেচি করতে থাকেন, মানে ওনার মা, আশেপাশ থেকে লোক চলে আসে, সবাই পানি ছিটাতে এবং অনেক চেষ্টা করে দুই হাত গলা থেকে ছাড়ায়। জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি তো এইরকম স্বপ্নে দেখেছি। তো সবাই বলে এটা তো কোনো ব্যাপার না, এটা তো বোবা ভূতের, মানে বোবা ভূত বা বোবা চিন ধরে, এরকম তো হর হামেশাই ঘটে, এটা তেমন কিছু না, এটা বলে সবাই মোটামুটি বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নেয় আর কি, কেউ এটা অস্বাভাবিকভাবে নেয়নি। জি। এরপর থেকে রাসেল ভাই ঘটনাটার সূত্রপাত হয়। সেটা হলো যে এর পরের দিন থেকেই মানে আবু বকর ভাইয়ের দাদির ক্ষুধাটা অস্বাভাবিক রকমের বেড়ে যায়। উনি স্বাভাবিকভাবে যে খাবারগুলো খেতেন এর থেকেও অনেক বেশি খাবার খাচ্ছিলেন। আচ্ছা। এখন সবাই চিন্তা করেছে যে হয়তো বা কোনো কারণে বেশি খাচ্ছে, কিন্তু এত পরিমাণ অস্বাভাবিক বেশি খাচ্ছিলেন। দেখা যাচ্ছে ওনার বাড়ি তো মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, 15-16 জনের খাবার রান্না করা হতো। দেখা যাচ্ছে 15-16 জনের খাবার উনি একাই খেয়ে ফেলছেন। এইটা কিন্তু যেহেতু গ্রামের মানুষদের মধ্যে তো কিছু ওনারা বিশেষ করে জিন টিন এই বিষয়গুলো একটু মানে বেশি বিশ্বাস করেন, তখন আশেপাশের লোকজন বলল যে এটা তো স্বাভাবিক মনে হচ্ছে না, আপনি মানে ওনার আবু বকর ভাইয়ের দাদির যে বাবা তাকে বললো যে আপনি ওকে ভালো একটা হুজুর দেখান। জি। হুজুর দেখালো, সে বললো তেমন কিছু না, এমনি ঝাড়ফুঁক করে দিলাম ঠিক হয়ে যাবে। প্রথম কয়েকদিন ঝাড়ফুঁকে মোটামুটি স্বাভাবিক ছিল। এরপরে অবস্থা আরো শোচনীয় হয়। আগে তো রাসেল ভাই রান্না করা খাবার খেত, এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ওনাদের মানে সাধারণত গেরস্থ বাড়িতে কিন্তু মানে হাঁস, মুরগি, কবুতর, গরু ছাগলের পাশাপাশি কিন্তু এগুলোও পালা হয়। তখন ওনার দাদি সবার সামনে যেটা করতেন সেটা হলো, দেখা যাচ্ছে মুরগি দৌড়ে যাচ্ছে, উনি খপ করে মুরগিটাকে ধরে ফেলতেন, ধরে সবার সামনেই ওই মুরগিটাকে কাঁচা খাওয়া শুরু করতেন। তখন এই দৃশ্য দেখে আসলে সবাই ভয় পেয়ে যান যে না, আসলেই ওনার সাথে মানে অন্য রকমের কিছু আছে, এটা সাধারণ কোনো বিষয় হচ্ছে না, এটা আস্তে আস্তে খারাপ দিকে যাচ্ছে। তখন বেশ পার্শ্ববর্তী উপজেলার একজন খুব নামকরা একজন হুজুরের শরণাপন্ন হন। তো উনি এসে বলেন যে ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি এই বাড়িটাকে বন্ধ দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা ওই যে অনেক সময় দেখি যে বাড়ি বন্ধের বিভিন্ন রিচুয়াল গুলা করা হয়, বিভিন্ন প্রক্রিয়াগুলো করে বাড়ি বন্ধ করা হয়। তখন বলে যে এখানে তো ওই কিছু দুষ্টু জিনের উপদ্রব আছে, বাড়িটা বন্ধ করে দিলে এরা আসতে পারবে না। তখন বাড়ির বন্ধর যে প্রক্রিয়াটা ছিল রাসেল ভাই, এটা হয়তো বা অনেকেই জেনে থাকবেন, সেটা হচ্ছে যে বড় বড় 4টি পেরেক
বাড়ির চারদিকে গাড়া হবে, পুঁতে ফেলা হবে এবং ওই সময় আজান দেয়া হবে। এটা হবে গভীর রাত্রে। তো ঠিকই রাসেল ভাই, গভীর রাত্রে যখন এই প্রক্রিয়াটা শুরু করা হলো, তখন সবাই সবাই ফিল করছিল যে কালবৈশাখী ঝড়ের মতো বাড়ির উপর দিয়ে কি যেন বয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি বাড়ি বন্ধের প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এরপরে 3 থেকে 4 মাস কোনো কিছু ছিল না, একদম স্বাভাবিক। তো এরপরে সবাই চিন্তা করে যে এনাকে একটু দ্রুত বিয়ে দিয়ে দিতে হবে, হয়তো বা বিয়ে দিলে হয়তো এই বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে, এরকম চিন্তা করে পরিবার থেকে। এবং সত্যি তাই রাসেল ভাই, ওনার কয়েকটা গ্রাম পরেই ওনার বিয়ে হয়ে যায় এবং খুব দ্রুতই বিয়ে হয়ে যায় আর কি। তো বিয়ে হয়ে যাওয়ার পরে ওই ফ্যামিলির লোকজন আবার এই বিষয়গুলো জানতেন না, যে এই বিষয়গুলো যে ওনার সাথে ঘটেছে এগুলা জানতেন না, এই বিষয়টা আসলে তারা গোপন করেন। তো ওখানে যাওয়ার মোটামুটি রাসেল ভাই 3 থেকে 4 মাস ওই ফ্যামিলিতে আবার ভালো ছিল, উনি একদম স্বাভাবিক নর্মাল, কেউ কোনো কিছু বুঝতে পারেনি। এরপর থেকে ওই ফ্যামিলিতে কিছু ঘটনা ঘটা শুরু হয়। যেমন, তো আবু বকর ভাইয়ের দাদি যখন বিয়ে হয়ে যায়, তো ওনার দাদা যখন পাশে দেখা যাচ্ছে যে শুয়ে আছেন, হঠাৎ করে দাদা ফিল করছেন যে তার স্ত্রী পাশে নাই। আচ্ছা। কিন্তু ঘরের দরজা তো বন্ধ, তাহলে কোথায় গেল? তখন উনি সবাইকে ডেকে তোলেন যে কোথায় গেল, ঘরের দরজা বন্ধ, কোথাও খুঁজে পাওয়া যায় না। আচ্ছা। তখন সবাই হারিকেন নিয়ে, ওই সময় হ্যাচাক বাতি ছিল, তখন এরকম হ্যাচাক বাতি নিয়ে সবাই খুঁজতে বের হলো। ওই ওনাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ফেলুর বাঁশবাগান নামে একটা বাঁশবাগান আছে। খুব মানে দিনের বেলা ওই বাঁশবাগানের লোকজন যেতে ভয় পায়, রাতের বেলা তো প্রশ্নই আসে না। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ওই ফেলুর বাঁশবাগানে গিয়ে ওই আবু বকর ভাই দাদিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা হয়, কিন্তু উনি কিছুই বলতে পারেন না। উনি বলেন যে আমি তো ঘুমাচ্ছিলাম, তারপরে কি হয়েছে আমি কিছুই জানি না। এইভাবে রাসেল ভাই প্রায়শই উনি হঠাৎ করে রাতের বেলা ঘর থেকে উধাও হয়ে যেতেন। আচ্ছা। এবং ওনাকে বিভিন্ন জায়গায়, মানে এমন এমন ওই গ্রামের এমন এমন সমস্ত ভয়ঙ্কর জায়গা যেখানে দিনের বেলার লোকজন হাঁটাহাঁটি কম করে, দেখা যায় কখনো বাঁশবাগানে, কখনো বট গাছের নিচে, এরকম নদীর পাড়ে, এরকম জায়গাগুলোতে তাকে পাওয়া যেত। এর ভিতরে রাসেল ভাই কি হয়, মাঝখানে 2 দিন ওনার কোনো খবরই ছিল না। 2 দিন অনেক খোঁজাখুঁজি করেছে, কোথাও খবর মানে হয় না। হঠাৎ 2 দিন পরে রাতের বেলা বাড়িতে, মানে রাতের বেলা উঠানে ভয়ঙ্কর শব্দ, সবাই বের হয়ে যায়, দেখে না দাদি পড়ে আছে অচেতন অবস্থায়। পরে সেখান থেকে তাকে নিয়ে আসা হবে। উনি এটা জানেন না 2 দিন উনি কোথায় ছিলেন। এখন রাসেল ভাই এই যে সমস্যাটা হচ্ছিল, এখন এটা তো সমাধান করা প্রয়োজন, যে এরকম তো চলতে দেয়া যায় না। তখন উনি অনেক, ওনার হাজবেন্ড অনেক তান্ত্রিক দেখান, কবিরাজ দেখান, ভালো ভালো আলেমদের শরণাপন্ন হন, কিন্তু কিছুতেই হয়তো 2-1 দিন ভালো থাকে, তারপর আবার যা তাই, মানে একই রকমের সমস্যা হচ্ছিল। এবং তারপর ডাক্তারও দেখান, ডাক্তার ওনার বডি চেক আপ করে বলেন যে আপনার স্ত্রী বেশি দিন বাঁচবে না, খুব তাড়াতাড়ি মারা যাবে, বড় জোর 2 মাস। আচ্ছা। তো এটা করে ওই আবু বকর ভাইয়ের দাদা খুব মানে মুষড়ে পড়েন এই ব্যাপারটা শুনে। তখন উনি একজন ভালো ইমাম সাহেবের একজন খবর পান, তার কাছে যান। কিন্তু ওই ইমাম সাহেব বললেন যে আসলে এই রোগের, মানে এই রোগীর ট্রিটমেন্ট আমি করতে পারবো না। তো উনি আরেকজন মাগুরা জেলার, মানে মাগুরা যে জেলা, এই বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার পূর্বে একটি কবরস্থান আছে। তো ওই কবরস্থানের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের একজন ইমাম সাহেবের ঠিকানা দেন যে ওইখানে যান, হয়তোবা উনি এই ট্রিটমেন্টটা করতে পারবেন। তো ওনারা সত্যি সেখানে যান। তো ইমাম সাহেবকে দেখে আসলে খুবই অবাক হন ওনারা। ইমাম সাহেবের বয়স মানে 20 বছরেরও কম, একদম ইয়াং, একটা তরুণ বয়সের একটা ইমাম সাহেব। এখন ওনারা বলছেন যে এত বড় বড় তান্ত্রিক কবিরাজ দিয়ে কোনো কাজ হলো না, এই বাচ্চা একটা ছেলে, এর দিয়ে কি কাজ হবে? ওনারা খুবই মানে হতাশ হয়ে যান। তারপরও বলেন যে এই সমস্যা, কিন্তু ওই বাচ্চা যে ইমাম সাহেব, উনি এটা রাজি হন না কাজটা করতে, বলে যে না, এই কাজটা আমি আসলে করতে পারবো না, আপনারা চলে যান, এটা আমি করব না। আচ্ছা, কেন অত ব্যাখ্যা ট্যাখ্যা দেন নাই। তো ওনারা ফিরে যান।
মিরর নিয়ে ঘটনা ছিল মালদ্বীপেরই কোনো একটা হোটেলে। এমডি নাইম রেজা আছেন আমাদের সঙ্গে, এস এস সাব্বির আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুহাদ সাবিন খান জেমস, এবং ভালো লাগছে তার কাছে, ইমেলটা অদ্ভুত ছিল, লিখেছেন মোহাম্মদ সোহাগ। আমাদের সঙ্গে আছেন ইচ্ছে ঘড়ি, তিনি বলছেন যে আমি মালদ্বীপ থেকে অ্যাপ দিয়ে শুনছি আমাদের, আচ্ছা আমি সব এপিসোড শুনি ফ্রাইডেতে, কখন রাত 11টা বাজবে, তার মানে 11টার সময় আপনাদের ওখানে শুরু হয়, রাইট? ওকে। ইরফান হাসান আমাদের সঙ্গে আছেন পাবনা থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও দুর্জয় রয় আমাদের সাথে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি টি আর নিলয়, এবং অনেক কতদিন পর ভূত এফএম, অনেকদিন পরে শুনছেন তিনি। প্রিন্স নূর আমাদের সঙ্গে আছেন, খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডি নাইম রেজা, ছাদে বসে শুনছেন তিনি। আফনান ভাইয়ের ঘটনাটা ভালো লেগেছে নিলয়ের কাছে। জাহিদুল ইসলাম ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন আহমেদ বাইজিদ, ইমেলটা ভালো লেগেছে। আমাদের সঙ্গে আছেন মইনুর সোহাগ, এবং এছাড়াও আমাদের সাথে আফনান ভাই মেন্স, আচ্ছা আফনান ভাই মানে প্যারানরমাল যে ঘটনাগুলো সেগুলো অনেক অন্যরকম হয়, সাগর লিখেছেন এটা। আমাদের সঙ্গে আছেন স্যাম, এছাড়াও আহমেদ বাইজিদ, তানজিব পৃথিবী আমাদের সঙ্গে আছেন, খিলগাঁও ঢাকা থেকে শুনছেন তিনি। এছাড়াও আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, রংপুর থেকে আছেন ইমরুল রিফাত, এছাড়াও আমাদের সঙ্গে আছেন রাফিউর রাব্বি, জামালপুর থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সঞ্জিত, এবং তিনি শুনছেন অ্যাপ দিয়ে। আমাদের সঙ্গে আছেন জান্নাত নাইম, এছাড়াও আছেন আমার ঈদ মোবারক জানিয়েছেন ইমন, চট্টগ্রাম থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন গোপালগঞ্জ থেকে মনিউর সাগর, এছাড়াও দেখতে পাচ্ছি মাদারগঞ্জ জামালপুর থেকে আছেন রকিবুল। আমাদের সঙ্গে আছেন কাতার থেকে এই মুহূর্তে শুনছেন মোহাম্মদ নাসির। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রুহুল রয়, এবং কাতার থেকে যেহেতু নিশ্চয়ই আপনি অ্যাপ দিয়ে শুনছেন, এবং আমার মনে হয় যে ভালো লাগছে আপনার কাছে। আমাদের সঙ্গে আছেন এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ থেকে রেজা, আমাদের সঙ্গে আছেন রাজন, নাটোর থেকে শুনছেন ইমতিয়াজ আহমেদ, আমাদের সঙ্গে আছেন সাব্বির খান, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং ফেসবুকে অনেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছেন। আমাদের সঙ্গে আছেন ইলিয়াস রহমান, আই লাভ আপনান ভাই লিখেছেন এটা। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্টুয়ার্ট রিয়া, এবং তিনি খুলনা থেকে শুনছেন, এবং তিনি লিখেছেন বেস্ট উইশেস ফর ভূত এফএম লিসনিং ফ্রম খুলনা। আমাদের সঙ্গে আছেন এনবি দোলন, এবং আমার টেক্সট পড়বেন ভাইয়া প্লিজ, পড়ে ফেললাম। এমডি আরিফ আমাদের সঙ্গে আছেন আজকের, আচ্ছা তিনি লিসনিং ফ্রম রাজশাহী আছেন। প্রিন্স ফারহান, এমডি আলিফ একটু একটু তার কাছে ভয় লাগছে বোধ হয়। আমাদের সঙ্গে শাওন চৌধুরী আছেন, তিনি লিখছেন যে আজকেও চলে আসলাম। তানহা আফরিন আশা আমাদের সঙ্গে আছেন, এবং তিনি খুলনা থেকে শুনছেন এই মুহূর্তে। এমডি ইফতি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে সাথে চলছে ভূত এফএম, এবং আমাদের আরো একজন নতুন অতিথি আমাদের সাথে আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আরেকবার বলতে হবে প্লিজ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কৌশিক, আমি থাকি হলো মিরপুর। জি। আর একটু আজকে আমার ঘটনাটা হলো আসলে গত বছর শীতের সময় আমি যাই হলো আমার দাদাবাড়িতে। জি। দাদাবাড়িতে যখন বেড়াতে যাই, এটা ছিল খুলনা একটা জায়গা, বাগেরহাট সাইডে। তো রাত্রেবেলা শীতের সময় তো গ্রামে এমনি আপনার অনেক কুয়াশা থাকে, আর ছিমছাম থাকে, চুপচাপ থাকে বেশি।
রাজবাড়িরই ঘটনা, সেটা দিয়ে শুরু করব। সরি, রাজবাড়ির ঘটনা না, এটা আমাদের এটা ঘটেছিল হচ্ছে কুষ্টিয়াতে। কুষ্টিয়ার ঘটনা দিয়ে শুরু করব, রাজবাড়িটা পরে বলছি। যে ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম আবু বকর। উনি এর আগেও বেশ কয়েকটা ঘটনা পাঠিয়েছিলেন, আর রাজবাড়ির আমাদের যে ভৌতিক টিম আছে, বিশেষ করে সজীব, ও কষ্ট করে ঘটনাগুলো কালেক্ট করেছে আর কি। তো আবু বকর ভাইয়ের ওই ঘটনাটা আজকে প্রথম বলছি আর কি। তো এই ঘটনাটি যার সাথে ঘটেছিল সেটা আবু বকর ভাইয়েরই মানে দাদির সঙ্গে। 1965 মানে 1965 সালের দিকে ওনার দাদি, ওনার বয়স তখন ছিল 16 কি 17 বছর। তো তখন ওনার বিয়ে হয় নাই। উনি তখন রাত্রে ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। ওনার বাবা মারা গিয়েছিলেন আগেই, ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। তো ওনার বর্ণনা অনুযায়ী, মানে ওনার দাদির বর্ণনা অনুযায়ী, মানে গভীর রাত্রে উনি হঠাৎ স্বপ্ন দেখছিলেন যে উনি, আমরা অনেক সময় যে রাসেল ভাই বোবা ভূতের কথা বলি, যে আমরা ঠিক বুঝতে পারছি যে আমি শুয়ে আছি কিন্তু আমি হাত পা নাড়াতে পারছি না, এরকম একটা বিষয় ঘটে আর কি। তো উনি, ওনার বর্ণনা অনুযায়ী উনি হঠাৎ করে উনি ফিল করছেন উনি শুয়ে আছেন, কিন্তু ওনার উপরে, বাসার উপরে যে ছাদ বা টিনের যে চালটা আছে দেখছেন যে সেটা নাই, সম্পূর্ণ শূন্য, মানে শূন্য, উপরে আকাশ দেখা যাচ্ছে। এবং সেখান দিয়ে দেখছেন শূন্যের উপর দিয়ে শাড়ি পরা, বড় বড় চুলওয়ালা, খুব কালো কুচকুচে বিভৎস চেহারার একটা মহিলা হেঁটে যাচ্ছে শূন্যের উপর দিয়ে। ওইটা দেখার পরে উনি স্বপ্নেই মানে বলছেন যে কি বিভৎস চেহারা এই মহিলাটার। এই কথাটা বলার পরে ওই মহিলা সেটা শুনে ফেলেছে, এবং সে ওই স্বপ্নে যেটা করে সেটা হলো ওই মহিলাটা, যে বিভৎস চেহারার মহিলাটা, সেটা আস্তে আস্তে নিচে নেমে এসে ওই আবু বকর ভাইয়ের ওই দাদির গলা চেপে ধরে। আচ্ছা। এবং ওনার দাদি ছটফট করতে থাকে। এখন রাসেল ভাই এটা কিন্তু হচ্ছে কিন্তু টোটালটাই স্বপ্নের মধ্যে। জি। তো ছটফট করছে, কিন্তু পাশে ওনার মা তো ঘুমিয়েছিলেন। ওনার মা ঘুম থেকে উঠে দেখে যে তার মেয়ে ছটফট করছে। জি। তখন উনি যেটা দেখেন সেটা হলো যে ওনার মেয়ে, মানে আবু বকর ভাইয়ের দাদি, যে উনি নিজেই নিজের দুই হাত দিয়ে নিজের গলাটা চেপে ধরেছে এবং নিজেই নিজের গলাটা চাপ দিয়ে মানে আত্মহত্যার চেষ্টা করছে। তখন উনি তাড়াতাড়ি চিৎকার চেঁচামেচি করতে থাকেন, মানে ওনার মা, আশেপাশ থেকে লোক চলে আসে, সবাই পানি ছিটাতে এবং অনেক চেষ্টা করে দুই হাত গলা থেকে ছাড়ায়। জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি তো এইরকম স্বপ্নে দেখেছি। তো সবাই বলে এটা তো কোনো ব্যাপার না, এটা তো বোবা ভূতের, মানে বোবা ভূত বা বোবা চিন ধরে, এরকম তো হর হামেশাই ঘটে, এটা তেমন কিছু না, এটা বলে সবাই মোটামুটি বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নেয় আর কি, কেউ এটা অস্বাভাবিকভাবে নেয়নি। জি। এরপর থেকে রাসেল ভাই ঘটনাটার সূত্রপাত হয়। সেটা হলো যে এর পরের দিন থেকেই মানে আবু বকর ভাইয়ের দাদির ক্ষুধাটা অস্বাভাবিক রকমের বেড়ে যায়। উনি স্বাভাবিকভাবে যে খাবারগুলো খেতেন এর থেকেও অনেক বেশি খাবার খাচ্ছিলেন। আচ্ছা। এখন সবাই চিন্তা করেছে যে হয়তোবা কোনো কারণে বেশি খাচ্ছে, কিন্তু এত পরিমাণ অস্বাভাবিক বেশি খাচ্ছিলেন। দেখা যাচ্ছে ওনার বাড়ি তো মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, 15-16 জনের খাবার রান্না করা হতো। দেখা যাচ্ছে 15-16 জনের খাবার উনি একাই খেয়ে ফেলছেন। এইটা কিন্তু যেহেতু গ্রামের মানুষদের মধ্যে তো কিছু ওনারা বিশেষ করে জিন টিন এই বিষয়গুলো একটু মানে বেশি বিশ্বাস করেন, তখন আশেপাশের লোকজন বলল যে এটা তো স্বাভাবিক মনে হচ্ছে না, আপনি মানে ওনার আবু বকর ভাইয়ের দাদির যে বাবা তাকে বললো যে আপনি ওকে ভালো একটা হুজুর দেখান। জি। হুজুর দেখালো, সে বললো তেমন কিছু না, এমনি ঝাড়ফুঁক করে দিলাম ঠিক হয়ে যাবে। প্রথম কয়েকদিন ঝাড়ফুঁকে মোটামুটি স্বাভাবিক ছিল। এরপরে অবস্থা আরো শোচনীয় হয়। আগে তো রাসেল ভাই রান্না করা খাবার খেত, এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ওনাদের মানে সাধারণত গেরস্থ বাড়িতে কিন্তু মানে হাঁস, মুরগি, কবুতর, গরু ছাগলের পাশাপাশি কিন্তু এগুলোও পালা হয়। তখন ওনার দাদি সবার সামনে যেটা করতেন সেটা হলো দেখা যাচ্ছে মুরগি দৌড়ে যাচ্ছে, উনি খপ করে মুরগিটাকে ধরে ফেলতেন, ধরে সবার সামনেই ওই মুরগিটাকে কাঁচা খাওয়া শুরু করতেন। তখন এই দৃশ্য দেখে আসলে সবাই ভয় পেয়ে যান যে না, আসলেই ওনার সাথে মানে অন্য রকমের কিছু আছে, এটা সাধারণ কোনো বিষয় হচ্ছে না, এটা আস্তে আস্তে খারাপ দিকে যাচ্ছে। তখন বেশ পার্শ্ববর্তী উপজেলার একজন খুব নামকরা একজন হুজুরের শরণাপন্ন হন। তো উনি এসে বলেন যে ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি এই বাড়িটাকে বন্ধ দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা ওই যে অনেক সময় দেখি যে বাড়ি বন্ধের বিভিন্ন রিচুয়াল গুলা করা হয়, বিভিন্ন প্রক্রিয়াগুলো করে বাড়ি বন্ধ করা হয়। তখন বলে যে এখানে তো ওই কিছু দুষ্টু জিনের উপদ্রব আছে, বাড়িটা বন্ধ করে দিলে এরা আসতে পারবে না। তখন বাড়ির বন্ধর যে প্রক্রিয়াটা ছিল রাসেল ভাই, এটা হয়তো বা অনেকেই জেনে থাকবেন, সেটা হচ্ছে
যে বড় বড় 4টি পেরেক বাড়ির চারদিকে গাড়া হবে, পুঁতে ফেলা হবে এবং ওই সময় আজান দেয়া হবে। এটা হবে গভীর রাত্রে। তো ঠিকই রাসেল ভাই, গভীর রাত্রে যখন এই প্রক্রিয়াটা শুরু করা হলো তখন সবাই সবাই ফিল করছিল যে কালবৈশাখী ঝড়ের মতো বাড়ির উপর দিয়ে কি যেন বয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি বাড়ি বন্ধের প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এরপরে 3 থেকে 4 মাস কোনো কিছু ছিল না, একদম স্বাভাবিক। তো এরপরে সবাই চিন্তা করে যে এনাকে একটু দ্রুত বিয়ে দিয়ে দিতে হবে, হয়তো বা বিয়ে দিলে হয়তো এই বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে, এরকম চিন্তা করে পরিবার থেকে। এবং সত্যি তাই রাসেল ভাই, ওনার কয়েকটা গ্রাম পরেই ওনার বিয়ে হয়ে যায় এবং খুব দ্রুতই বিয়ে হয়ে যায় আর কি। তো বিয়ে হয়ে যাওয়ার পরে ওই ফ্যামিলির লোকজন আবার এই বিষয়গুলো জানতেন না, যে এই বিষয়গুলো যে ওনার সাথে ঘটেছে এগুলা জানতেন না, এই বিষয়টা আসলে তারা গোপন করেন। তো ওখানে যাওয়ার মোটামুটি রাসেল ভাই 3 থেকে 4 মাস ওই ফ্যামিলিতে আবার ভালো ছিল, উনি একদম স্বাভাবিক নর্মাল, কেউ কোনো কিছু বুঝতে পারেনি। এরপর থেকে ওই ফ্যামিলিতে কিছু ঘটনা ঘটা শুরু হয়। যেমন, তো আবু বকর ভাইয়ের দাদি যখন বিয়ে হয়ে যায়, তো ওনার দাদা যখন পাশে দেখা যাচ্ছে যে শুয়ে আছেন, হঠাৎ করে দাদা ফিল করছেন যে তার স্ত্রী পাশে নাই। আচ্ছা। কিন্তু ঘরের দরজা তো বন্ধ, তাহলে কোথায় গেল? তখন উনি সবাইকে ডেকে তোলেন যে কোথায় গেল, ঘরের দরজা বন্ধ, কোথাও খুঁজে পাওয়া যায় না। আচ্ছা। তখন সবাই হারিকেন নিয়ে, ওই সময় হ্যাচাক বাতি ছিল, তখন এরকম হ্যাচাক বাতি নিয়ে সবাই খুঁজতে বের হলো। ওই ওনাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ফেলুর বাঁশবাগান নামে একটা বাঁশবাগান আছে। খুব মানে দিনের বেলা ওই বাঁশবাগানের লোকজন যেতে ভয় পায়, রাতের বেলা তো প্রশ্নই আসে না। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ওই ফেলুর বাঁশবাগানে গিয়ে ওই আবু বকর ভাই দাদিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা হয়, কিন্তু উনি কিছুই বলতে পারেন না। উনি বলেন যে আমি তো ঘুমাচ্ছিলাম, তারপরে কি হয়েছে আমি কিছুই জানি না। এইভাবে রাসেল ভাই প্রায়শই উনি হঠাৎ করে রাতের বেলা ঘর থেকে উধাও হয়ে যেতেন। আচ্ছা। এবং ওনাকে বিভিন্ন জায়গায়, মানে এমন এমন ওই গ্রামের এমন এমন সমস্ত ভয়ঙ্কর জায়গা যেখানে দিনের বেলার লোকজন হাঁটাহাঁটি কম করে, দেখা যায় কখনো বাঁশবাগানে, কখনো বট গাছের নিচে, এরকম নদীর পাড়ে, এরকম জায়গাগুলোতে তাকে পাওয়া যেত। এর ভিতরে রাসেল ভাই কি হয়, মাঝখানে 2 দিন ওনার কোনো খবরই ছিল না। 2 দিন অনেক খোঁজাখুঁজি করেছে, কোথাও খবর মানে হয় না। হঠাৎ 2 দিন পরে রাতের বেলা বাড়িতে, মানে রাতের বেলা উঠানে ভয়ঙ্কর শব্দ, সবাই বের হয়ে যায়, দেখো না দাদি পড়ে আছে অচেতন অবস্থায়। পরে সেখান থেকে তাকে নিয়ে আসা হবে। উনি এটা জানেন না 2 দিন উনি কোথায় ছিলেন। এখন রাসেল ভাই এই যে সমস্যাটা হচ্ছিল, এখন এটা তো সমাধান করা প্রয়োজন, যে এরকম তো চলতে দেয়া যায় না। তখন উনি অনেক, ওনার হাজবেন্ড অনেক তান্ত্রিক দেখান, কবিরাজ দেখান, ভালো ভালো আলেমদের শরণাপন্ন হন, কিন্তু কিছুতেই হয়তো 2-1 দিন ভালো থাকে, তারপর আবার যা তাই, মানে একই রকমের সমস্যা হচ্ছিল। এবং তারপর ডাক্তারও দেখান, ডাক্তার ওনার বডি চেক আপ করে বলেন যে আপনার স্ত্রী বেশি দিন বাঁচবে না, খুব তাড়াতাড়ি মারা যাবে, বড় জোর 2 মাস। আচ্ছা। তো এটা করে ওই আবু বকর ভাইয়ের দাদা খুব মানে মুষড়ে পড়েন এই ব্যাপারটা শুনে। তখন উনি একজন ভালো ইমাম সাহেবের একজন খবর পান, তার কাছে যান। কিন্তু ওই ইমাম সাহেব বললেন যে আসলে এই রোগের, মানে এই রোগীর ট্রিটমেন্ট আমি করতে পারবো না। তো উনি আরেকজন মাগুরা জেলার, মানে মাগুরা যে জেলা, এই বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার পূর্বে একটি কবরস্থান আছে। তো ওই কবরস্থানের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের একজন ইমাম সাহেবের ঠিকানা দেন, যে ওইখানে যান, হয়তোবা উনি এই ট্রিটমেন্টটা করতে পারবেন। তো ওনারা সত্যি সেখানে যান। তো ইমাম সাহেবকে দেখে আসলে খুবই অবাক হন ওনারা। ইমাম সাহেবের বয়স মানে 20 বছরেরও কম, একদম ইয়াং, একটা তরুণ বয়সের একটা ইমাম সাহেব। এখন ওনারা বলছেন যে এত বড় বড় তান্ত্রিক কবিরাজ দিয়ে কোনো কাজ হলো না, এই বাচ্চা একটা ছেলে, এর দিয়ে কি কাজ হবে? তো ওনারা খুবই মানে হতাশ হয়ে যান। তারপরও বলেন যে এই সমস্যা, কিন্তু ওই বাচ্চা যে ইমাম সাহেব, উনি এটা রাজি হন না কাজটা করতে, বলে যে না, এই কাজটা আমি আসলে করতে পারবো না, আপনারা চলে যান, এটা আমি করবো না। আচ্ছা। কেন অত ব্যাখ্যা ট্যাখ্যা দেন নাই। তো
আমাদের সাথে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি টি আর নিলয়, এবং অনেক কতদিন পর ভূত এফএম, অনেকদিন পরে শুনছেন তিনি। প্রিন্স নূর আমাদের সঙ্গে আছেন, খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডি নাইম রেজা, ছাদে বসে শুনছেন তিনি। আফনান ভাইয়ের ঘটনাটা ভালো লেগেছে নিলয়ের কাছে। জাহিদুল ইসলাম ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন আহমেদ বাইজিদ, ইমেলটা ভালো লেগেছে। আমাদের সঙ্গে আছেন মইনুর সোহাগ, এবং এছাড়াও আমাদের সাথে আফনান ভাই মেন্স। আচ্ছা, আপনার মানে প্যারানরমাল যে ঘটনাগুলো সেগুলো অনেক অন্যরকম হয়, সাগর লিখেছেন এটা। আমাদের সঙ্গে আছেন স্যাম, এছাড়াও আহমেদ বাইজিদ, তানজিব পৃথিবী আমাদের সঙ্গে আছেন, খিলগাঁও ঢাকা থেকে শুনছেন তিনি। এছাড়াও আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, রংপুর থেকে আছেন ইমরুল রিফাত, এছাড়াও আমাদের সঙ্গে আছেন রাফিউর রাব্বি, জামালপুর থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সঞ্জিত, এবং তিনি শুনছেন অ্যাপ দিয়ে। আমাদের সঙ্গে আছেন জান্নাত নাইম, এছাড়াও আছেন আমার ঈদ মোবারক জানিয়েছেন ইমন, চট্টগ্রাম থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন গোপালগঞ্জ থেকে মনিউর সাগর, এছাড়াও দেখতে পাচ্ছি মাদারগঞ্জ জামালপুর থেকে আছেন রকিবুল। আমাদের সঙ্গে আছেন কাতার থেকে এই মুহূর্তে শুনছেন মোহাম্মদ নাসির। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রুহুল রয়, এবং কাতার থেকে যেহেতু নিশ্চয়ই আপনি অ্যাপ দিয়ে শুনছেন, এবং আমার মনে হয় যে ভালো লাগছে আপনার কাছে। আমাদের সঙ্গে আছেন এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ থেকে রেজা, আমাদের সঙ্গে আছেন রাজন, নাটোর থেকে শুনছেন ইমতিয়াজ আহমেদ, আমাদের সঙ্গে আছেন সাব্বির খান, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং ফেসবুকে অনেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছেন। আমাদের সঙ্গে আছেন ইলিয়াস রহমান, আই লাভ আপনান ভাই লিখেছেন এটা। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্টুয়ার্ট রিয়া, এবং তিনি খুলনা থেকে শুনছেন, এবং তিনি লিখেছেন বেস্ট উইশেস ফর ভূত এফএম লিসনিং ফ্রম খুলনা। আমাদের সঙ্গে আছেন এনবি দোলন, এবং আমার টেক্সট পড়বেন ভাইয়া প্লিজ, পড়ে ফেললাম। এমডি আরিফ আমাদের সঙ্গে আছেন আজকের, আচ্ছা তিনি লিসনিং ফ্রম রাজশাহী আছেন। প্রিন্স ফারহান, এমডি আলিফ একটু তার কাছে ভয় লাগছে বোধ হয়। আমাদের সঙ্গে শাওন চৌধুরী আছেন, তিনি লিখছেন যে আজকেও চলে আসলাম। তানহা আফরিন আশা আমাদের সঙ্গে আছেন, এবং তিনি খুলনা থেকে শুনছেন এই মুহূর্তে। এমডি ইফতি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মোহাম্মদ মুরাদ সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সাথে আছেন এবং শুনছেন আমাদেরকে। এবং অনেকেই লিখছেন যে আনোয়ার হোসেন মানিক যেরকম জানতে চেয়েছেন যেটা আসল পেজ কিনা, www.facebook.com/bhutfm.russell, এইখানে এসে যদি আপনি খোঁজ করেন তাহলে এই পেজ ছাড়া অন্য কোনো পেজে যাওয়ার কোনো চান্স নাই। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অপূর্ব খান জুয়েল, এবং তিনি ইন্ডিয়া থেকে শুনছেন, এবং তিনি আমাদের ইন্ডিয়ান ফ্যান সেটা লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য, এবং আপনারা প্রচুর আমাদেরকে ইমেল দেন, সেটার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। চিলমারি কুড়িগ্রাম থেকে শুনছেন আব্দুল্লাহ আরাফাত। Radio 4 FM and do 40 বাসের ভিড়ে গা ঘেঁষে। একদমই তাই, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপারে। ইউ আর লিসনিং টু রেডিও 4 FM, ঘড়িতে সময় রাত 12:27। আমি রাসেল আছি, সাথে চলছে ভূত এফএম, এবং আমাদের আরো একজন নতুন অতিথি আমাদের সাথে আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আরেকবার বলতে হবে প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কৌশিক, আমি থাকি হলো মিরপুর। জি। আর আজকে আমার ঘটনাটা হলো আসলে গত বছর শীতের সময় আমি যাই হলো আমার দাদা বাড়িতে। জি। দাদা বাড়িতে যখন বেড়াতে যাই, এটা ছিল খুলনা একটা জায়গা, বাগেরহাট সাইডে। তো রাত্রেবেলা শীতের সময় তো গ্রামে এমনি আপনার অনেক কুয়াশা থাকে, আর চিমচাম থাকে, চুপচাপ থাকে বেশি। তো আমরা উপরের তলায়, দোতলা একটা বিল্ডিং, দোতলায় আমরা ঘুমাচ্ছি। তো আমি, আমার ওয়াইফ এবং আমার বেবি। তো রাত্রে আনুমানিক 2:30-3টার দিকে
অবগত আছেন। তো এটাই ছিল রাসেল ভাই, যেহেতু আমি মোটামুটি ফার্স্ট জি। আমি এটা এক্সপিরিয়েন্স মানে করেছিলাম যে এখানে হয়তো বা কিছু থাকতে পারে, এবং সত্যি রাসেল ভাই আমি অ্যানালাইসিস করে দেখলাম আসলেই এখানে এই সমস্যাটা আছে, যেটা আমাদের ম্যানেজার স্যারের সাথে ঘটেছিল এবং অনেকের সাথেই ঘটেছিল। তো আমি মোটামুটি ম্যানেজার স্যারের কাছ থেকে এই জিনিসটা শোনার পরে মানে আমি এতদিন তো আসলে বলি নাই, তা আজকে সুযোগ হলো, আজকে এই ঘটনাটা শেয়ার করলাম। থ্যাংক থ্যাংক ইউ। ইউ সো মাচ, থ্যাংক ইউ।